টার্গেট করে গণমাধ্যমে হামলা, মবক্রেসি, সরকারের দুর্বলতা, অভিযোগ বিএনপি নেতাদের। ভাঙচুর, অগ্নিসংযোগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা ফ্যাসিবাদ উত্তর এই সময়ে এটা কখনোই কাম্য হতে পারে না। ওসমান হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব? প্রশ্ন জামায়াতের। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান। ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন সামনে রেখে সিইসির সঙ্গে 3 বাহিনী প্রধানের বৈঠক, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সুদানে শহীদ 6 শান্তিরক্ষীকে শেষ বিদায়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত। মরদেহ নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামের বাড়ি। সামরিক মর্যাদায় হবে দাফন। জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতারক চক্রের মামলা বাণিজ্য, আদালত থেকে নথি চুরি করে 3 ভুয়া অভিযোগ, চাঁদাবাজির কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য। বিপর্যয়ের মুখে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। রেলের 4টি ইঞ্জিন দরকার হলেও আছে মাত্র 1টি। বন্দরের আশপাশের এলাকায় বাড়ছে জটলা। এবং পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। টার্গেট করে গণমাধ্যমে হামলা ও মবক্রেসি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আহ্বান জানিয়েছেন এসব কঠোর হাতে দমনের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেন নেতারা। প্রকৃতির একটা সম্পর্ক আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে বিএনপি, যেখানে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন, টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। বলেন, দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবার সহযোগিতা চান তারা। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকেও কেন যেন বিশ্বব্যাপীও এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা সরকারের দুর্বলতা। এসব কঠোর হাতে দমনের আহ্বান জানান তিনি। মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয় সে বিষয়ে বিবেচনায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের, কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
ভবিষ্যৎকে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এ সময় ছাত্রদল নেতারা বলেন, সারা দেশে মব সংস্কৃতির নামে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যা এবং 19 ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুনে তার 7 বছরের মেয়েকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও তদন্তের অগ্রগতির বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে জামাত ইসলামী। বিপ্লবীদের হত্যার মাধ্যমে তাদের আদর্শ ও চেতনাকে মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও তফসিল ঘোষণার পরদিনই একজন সংসদ সদস্য প্রার্থীর হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে আসছে ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি উঠে আসে তাদের কথায়। নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদি সহ সব শহীদদের জন্য। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিপ্লবীদের হত্যার মাধ্যমে তাদের আদর্শ এবং চেতনাকে মুছে ফেলা সম্ভব নয়। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানাতে রাজধানী সহ দূর দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আসছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছে তার কাছে। মেঘ, সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে এই কবরস্থানের সামনে সকাল থেকেই মানুষ ভিড় করছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন শুধুমাত্র এই কবরে শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শুধুমাত্র রাজধানী থেকে নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে এই কেন্দ্রীয় মসজিদের ঠিক কবরস্থানের সামনে কিন্তু তারা ছুটে আসছেন শুধুমাত্র হাদির প্রতি যে শ্রদ্ধা সেটি জানানোর জন্য। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই কবরস্থানের সামনে মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে। কেউ হাতে ফুল নিয়ে আসছেন, কেউ আবার এই কবরের সামনে দাঁড়িয়ে হাতে হাত তুলে কিন্তু মোনাজাত করছেন। আমরা এটিও দেখতে পেয়েছি আমাদের হাতের যে শাহাদাতি আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুল যেটিকে বলা হয় দিকে উচ্চ করে কিন্তু এখানে হাদির প্রতি তারা দোয়া করছেন। শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনীতি
রাজনৈতিক ও পেশাজীবী দলের নেতৃবৃন্দরাও, বিশেষ করে গতকাল যারা হাদির জানাজায় অংশ নিতে পারেননি, তারাও আসছেন এই কবর জিয়ারত করতে। এছাড়াও এখানে এসেছিলেন ভোরের দিকে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই শোক স্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে এই যে এমন নেতার যে প্রয়াণ যেন জাতির জীবনে আর না ঘটে। এছাড়া হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের কোনো ব্যর্থতা আছে কিনা তা কিন্তু তারা খতিয়ে দেখার দাবিও কিন্তু এখানে জানিয়েছেন। আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম এমনটাই দাবির কথা বারবার তাদের কণ্ঠে ফুটে উঠছিল। এর আগে গতকাল শনিবার বিকেল 3:30টার দিকে জাতীয় কবি নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়। তার আগে শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয় এবং তার বড় ভাই জানাজার নামাজ পড়ান আমরা দেখতে পেয়েছি। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই হাদির যে কবরস্থানের সামনে সকাল থেকেই মানুষ ভিড় করছেন। শুধুমাত্র রাজধানী না, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন আমার একজনের সাথে কথা ছিল, তিনি মূলত শেরপুর, কুষ্টিয়া থেকে এসেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবারে অন্য প্রসঙ্গ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন সিএসি। রোববার বেলা 12টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব 3 বাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান। ভোটের তফসিল ঘোষণার পর 3 বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম বৈঠক। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে বেলা 2:30টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সংক্রান্ত বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, দুপুর 2:30টায় শুরু হতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন একটি কমিটির বৈঠক। এখানে স্বরাষ্ট্র সচিব, অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রধান থেকে শুরু করে যে নির্বাচন সংশ্লিষ্ট যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকার কথা রয়েছে। সভাটি প্রধান নির্বাচন সভাপতিতে অন্যান্য যে 4 কমিশনার রয়েছে তারাও উপস্থিত থাকবেন এবং সভা শেষে পরে গণমাধ্যমে তাদের কথা বলার কথা রয়েছে। কি নিয়ে আলোচনা হলো, কেন এই বৈঠক, আমরা দেখেছি যে সকালে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে 3 বাহিনীর প্রধান এসে বৈঠক করেছেন। 1 ঘন্টার বৈঠক চলেছে। সেখানে আসলে এই মুহূর্তে ভোটকে কেন্দ্র করে যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই বাহিনীর অগ্রগতি নিয়েই মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে এই বৈঠকটি চলেছে এবং ভোটের পরিস্থিতি এই মুহূর্তে কি, সার্বিক পরিস্থিতি কি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি নিয়েই মূলত আজকের এখন দুপুরে যে বৈঠকটি চলবে সেই বৈঠকটিতে উঠে আসবে। যে তার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে করে ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের আর ভবিষ্যতে যাতে সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার জন্য জোরালো পদক্ষেপ নিতে বলছে এবং সকলকে জোরালো হুঁশিয়ারি দিচ্ছে যাতে ভোট করতে পিছপা না হয়। অন্যান্য সংস্থাগুলো, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে সজাগ থাকে। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তারা আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কতটুকু অগ্রগতি হচ্ছে এবং কতটুকু কার্যকর ভূমিকা রয়েছে, আগামীতে আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলো এবং কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা ঘটছে কিনা এটি নিয়েও কিন্তু কমিশন বৈঠকে বসবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এর আগে তফসিলের আগে 2 বার এবং তফসিলের পরে আরও 1 বার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। তবে আজকের কি ধরনের হুঁশিয়ারি থাকবে কমিশনের সেটি বৈঠকের শেষে মূলত জানা যাবে। এই মুহূর্তে এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। বগুড়া 6 ও বগুড়া 7 আসন থেকে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্থানীয় নেতারা। এই মুহূর্তে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে।
বগুড়া 7 আসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কিন্তু এই যে তিনি শাহজাহানপুর এবং গাবতলী উপজেলা থেকে নির্বাচন করছেন, সেই নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কারী এবং সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে ইতিমধ্যে মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেছেন এবং এর আগে কিন্তু যে মনোনয়ন ফর্মটি তিনি সংগ্রহ করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে, এবং এর আগে জেলার যিনি রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার কাছ থেকে কিন্তু জেলা বিএনপির সভাপতি সহ জেলা বিএনপির শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া 6 আসন অর্থাৎ সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত ও তারেক রহমানের পক্ষে কিন্তু আসলে তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, অর্থাৎ বিএনপির শীর্ষ 2 নেতার পক্ষে কিন্তু ইতিমধ্যে বিএনপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং সারা দেশে এই 2টি আসন কিন্তু আলোচিত এবং বিশেষ করে বগুড়া 6 সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র একটি আসন নিয়ে কিন্তু তিনি নির্বাচন করছেন এবং বেগম খালেদা জিয়া কিন্তু এই বগুড়া গাবতলী শাহজাহানপুর উপজেলা নিয়ে যে আসনটি, এই 2 উপজেলা নিয়ে গঠিত আসন থেকে বরাবরের মতোই কিন্তু এবারও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং প্রতিবারে কিন্তু আসলে তিনি এই আসনটি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, কেননা বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি কিন্তু বগুড়ার গাবতলীতে এবং সেই জায়গা থেকে আসলে দলটির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ নিজেদের যে দুর্গ হিসাবে পরিচিত বগুড়ায়, সেখান থেকে কিন্তু নির্বাচনে তিনি অংশ নেন এবং এই যে গাবতলী এবং শাহজাহানপুরের যে 2টি উপজেলা মিলে আসন, এখানে কিন্তু 5,31,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং বগুড়া সদর 6 আসনে কিন্তু 4,49,000 ভোটার তাদের ভোটাধিকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। দুপুরের সময় আরও থাকছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা। ব্রাহ্মণবাড়িয়ায় 12 আনসার সদস্য আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক। সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ 6 সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দাফনের জন্য মরদেহ নিজ নিজ জেলায় নেওয়া হয়, সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হবে মরদেহ। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, সবাই বলছিল বাবা তুমি চিন্তা করো না। এই আর্তনাদ পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে। তার ছোট ভাইয়ের একটা সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের সদস্যরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আজকে নূর ইসলাম মন্ডল, নূর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাইরের প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি যার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দেবেন। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে 6 বীর সেনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শুরুর আগে শহীদ শান্তিরক্ষীদের কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। এ সময় জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসেফের চিফ কমিউনিটি অফিসার বরিস এফরেম চৌমাভি শহীদ পরিবারের হাতে স্মারক হিসেবে জাতিসংঘের পতাকা তুলে দেন। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করেন গভীর শ্রদ্ধার সাথে। বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে এমন ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তাদের পেশাদারিত্ব আমরা গভীরভাবে অনুভব করি। বিশ্ব শান্তিরক্ষীদের তালিকায় তাদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন 6 বীর সেনা। থেমে গেছে জীবনের স্পন্দন, ভেঙে গেছে কত স্বপ্ন, কিন্তু তাতে কি বা আসে যায়? বীর সেনা সদস্যদের আত্মত্যাগই সবচেয়ে বড় শপথ। ঠিক যেন তারই প্রমাণ রাখলেন সুদানের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্য।
দেশের সার্বভৌমত্ব রক্ষার এই অতন্দ্র প্রহরীদের আমরা মনে রাখব প্রজন্ম থেকে প্রজন্মে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 6 সেনা সদস্যের মরদেহ নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামের বাড়িতে। এই মুহূর্তে রাজবাড়িতে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। শহীদ সৈনিক শামীমের মরদেহ ঠিক 1টা 45 মিনিটে কালুখালীর মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করে এবং সেখান থেকে সেনাবাহিনী লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে শামীমের মরদেহটি তার বাড়িতে নিয়ে এসেছে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন শহীদ সৈনিক শামীমের মরদেহটি সেনাবাহিনীর গাড়ি থেকে এরই মধ্যে নামানো হয়েছে। শামীমের মরদেহটি এরই মধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে মানুষ যারা উৎসুক জনতা আছেন শামীমের মরদেহটি শেষবারের মতো এক নজর দেখার জন্য যারা ভিড় করেছেন তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মরদেহটি নামানোর প্রক্রিয়া চলছে। যে লাশবাহী যে ভ্যান গাড়িটি আছে সেই ভ্যান গাড়ির পেছনের দরজা খোলা হয়েছে। সেনা সদস্যরা তারা চেষ্টা করছেন শামীমের মরদেহটি নামানোর জন্য। এর মধ্যে শত শত মানুষ, হাজারো মানুষ এখানে ভিড় করেছেন শামীমের মরদেহটি শেষবারের মতো দেখার জন্য। সেনাবাহিনীর সদস্যরা এখানে যারা এলাকাবাসী ভিড় করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর 2-1 মিনিটের মধ্যেই শামীমের মরদেহটি তার বাড়িতে নামানো হবে। তার বাড়ির সামনে এখন লাশবাহী ভ্যানটি, ফ্রিজিং ভ্যানটি অবস্থান করছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই মরদেহটি তার বাড়ির ভেতরে নেওয়া হবে এবং সেখানেই তার যারা স্বজনরা আছেন, যারা পরিবারের সদস্যরা আছেন এবং এলাকাবাসী যারা আছেন তাদের দেখানোর জন্য রাখা হবে এবং এর পরপরই পরিবারের সদস্যরা এই মরদেহটি দেখা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে শহীদ শামীমের মরদেহ নেওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা শেষে তার মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সাহায্যে সৈনিক শামীমের বাবা তিনি কান্নায় ভেঙে পড়েছেন, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শামীমের মরদেহটি লাশবাহী ভ্যান থেকে নামানো হবে এবং তারপরই তার মরদেহটি তার পরিবারের সদস্যদের জন্য দেখার জন্য রাখা হবে। এরপরেই স্থানীয় যে কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান, সেখানে গিয়ে শামীমের মরদেহটি জানাজা শেষে যথাযথ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই ছিল রাজবাড়ীর কালুখালী থেকে আমার কাছে সর্বশেষ। দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা এসেছেন এবং লাশ কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। সেনা সদস্যরা একটু প্রস্তুতি নিয়েছেন এবং সেনাবাহিনীর যে 10:30 যে লাশ এখান থেকে নিয়ে যাওয়া হবে, সেনা সদস্যরা একটু প্রস্তুতি নিয়েছেন এবং সেনাবাহিনীর যে 3 ঘন্টা পরে ওই লাশ আসছে এবং সিরাজগঞ্জের লাশ পাবে সেই লাশ দেওয়ার পরে কিন্তু নাটোরের এই মাসিক রানার মরদেহ আনাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি মাসিক রানার ব্যবহৃত জিনিসপত্র কিন্তু সেনা সদস্যরা তার কার্গো থেকে দিয়ে আসছে এবং এই কফিনটি কিন্তু ওই থেকে সেনা সদস্যরা সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স সেনাবাহিনী এই অ্যাম্বুলেন্স এসেছে মাসিক রানার মরদেহ এবং জাতিসংঘ এবং বাংলাদেশের প্রাপক সহ আমরা দেখতে পাচ্ছি মাসিক রানার মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তাদের যে সন্ত্রাসী হামলা যেহেতু হয় সরকারের মধ্যে কর্মহার মাসিক রানা এই নাটোরে
বাড়ি এবং তার মরদেহ কিন্তু এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স, এবং এই অ্যাম্বুলেন্সে করে এখান থেকে 10 কিলোমিটার করে তার বাড়ি থেকে নেওয়া হবে গোয়ালিয়াপাড়া, এবং এই অ্যাম্বুলেন্স যোগে নিয়ে তার পরবর্তীতে দাফন হবে এবং সেখানে জানাজা থেকে দাফন এবং জানাজা থেকে দাফন করা হবে, দাফন জানাজায় জানাতে দাফন করা হবে সেখানে, এবং তার দাফন এবং মর্যাদা করতে নাটক সেনাকে তার সদস্যরা সেখানে এবং দাফন করা হবে। এখানে খবর সকালে আমরা বলতে পারি যে খবর 2:30টার সময় যাত্রা বারবাজার জানাজা আরো হচ্ছে বা আরো সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম, নাটোর এবং রাজবাড়ীতে। এই বিষয়ে সর্বশেষ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আওয়ামী শাসনামলের র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অব্যাহতি চেয়ে এক আসামির আইনজীবী শুনানির আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশের নতুন দিন ধার্য করে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম নির্যাতনের বিভৎস চিত্র তুলে ধরেন। সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে শুনানি করেন। গ্রেফতার 10 সেনা কর্মকর্তার মধ্যে একজনের আইনজীবী রোববার আদালতকে জানান তারা অব্যাহতির আবেদনের শুনানির সুযোগ পাননি। এতেই অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে যায় 2 দিন। জুলাই হত্যা মামলার নথি চুরি করে দায়ের হয়েছে 3টি ভুয়া মামলা, এমন অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথা জানিয়ে সাক্ষ্য দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীর মন্তব্য, শুরু থেকেই জুলাই আগস্ট আন্দোলনের মামলার দায়িত্ব সরকারিভাবে নেওয়া হলে সুযোগ পেত না এসব অসাধু চক্র। হয়রানি বন্ধ করতে গণ অভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এখানে লোকজন আসছে গাড়ি নিয়ে, আইসা বলতেছে যে এই যে মামলা হয়েছে, মামলার উকিলের সাথে যোগাযোগ করলে বা এটা তদন্ত হইতেছে, তদন্তকারী লোকের সাথে যোগাযোগ করলে টাকা পয়সা দিলে এই মামলা থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারব। জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের এমন অভিযোগ ওঠে আদালতের এক শুনানিতে। সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বাহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযোগের সত্যতা খুঁজতে ঘটনাস্থলে সময় সংবাদ। মামলার পর বাড়ি ছাড়া আসামিরা যোগাযোগ করলে জানান টাকা হাতানো ও ব্যক্তিগত শত্রুতা সহ বিভিন্ন উদ্দেশ্যে মামলা করা হয়েছে। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, ওইটা উদ্ধার করার জন্য কি বলছে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, ওর নামটা আমি মামলা দিয়ে দিই। আমার কাছে বলে গেছে এই উকিলের সাথে কথা বললেই, যোগাযোগ করলেই 2 লাখ টাকা দিলেই এই মামলা থেকে নাম কেটে দিবে। জুলাই গণ অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল হত্যার 3টি মামলা করা হয়। আইনজীবীরা বলছেন একটি চক্র মামলাগুলোর দলিল দস্তাবেজ আদালত থেকেই সংগ্রহ করে, পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে করা হয় মামলার আবেদন। জিয়ার শাখা থেকে আমি যদি বলি এই মামলাটার কপি আমাকে দেন বা আমার ফটোকপি লাগবে, আমি ওইখান থেকে ওনারা আমার ফটোকপি দেবে, ওইখান থেকে ফটোকপিটা নিয়ে আমি শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটটা আমি নেব, নেওয়ার পরে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আরেকটা মামলা করে। অভিযুক্ত 3টি মামলারই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র দিয়ে মামলা দায়েরের জন্য তার কাছে ব্যাখ্যা চান আদালত। বাংলাদেশে একজন বলতে পারবে ওর তো মামলাই আদেশ হয়নি, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মামলা করছি, তো বাদী উপস্থিত হইতে হওয়ার পরে মামলা খারিজ করে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সকল মামলা সরকারের পক্ষ থেকে দায়ের হলে প্রতারক চক্রের উত্থান হতো না বলে মন্তব্য সিনিয়র আইনজীবীর। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি সঠিক তথ্য নিয়ে মামলা করা হতো তাহলে আজকে এই চাঁদাবাজিটা চলতো না। প্রত্যেক এলাকায় কারা কারা খেলতেছে, কারা কারা মামলা দিচ্ছে, এরা সবাই ওপেন সিক্রেট। এটা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনের মামলা ও গ্রেফতারের বিষয়ে তদন্তের পরামর্শ দেন তিনি।
আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 12 ডিগ্রি সেলসিয়াস। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর কনকনে বাতাস, কুয়াশা ঢাকা পথঘাট, অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর, রিকশা চালক ও ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা থেকে বাঁচতে কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করেন। প্রতিদিনই ঠান্ডা এরকমই থাকে আর কি, বেশ কয়েকদিন থেকে। খুব ঠান্ডা ভাই, সূর্য বাড়ি থেকে দেখা যাচ্ছে না, বাসায় বসে থাকা তো যাবে না, গরিব মানুষ বাইরে হয়েছে আর কি। আবহাওয়া অফিস বলছে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। তাপমাত্রার পারদ হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে আকাশে হালকা মেঘ দেখা দিয়েছে। এই মেঘের কারণেই মূলত তাপমাত্রার পারদ 12 থেকে 14 ডিগ্রি ঘরে অবস্থান করছে। তবে এই তাপমাত্রাটি আগামী কয়েকদিনের মধ্যে আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে মোটা শীতের কাপড় জোড় পরাতে হবে। বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যারা 6 মাসের নিচের বাচ্চারা তারা বুকে দুধ খাওয়াবেন, বুকে দুধের বাইরে কোনো কিছু খাওয়ানোর দরকার নেই। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন 140 জন রোগী। তানজিল হাসনাত, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে 12 আনসার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে শহর বাইপাস জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুরে যাচ্ছিলেন 35 জন আনসার সদস্য। পথ নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পৈরতলা এলাকায় নির্মাণাধীন একটি উড়াল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত 12 জন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাঙামাটিতে আগুনে পুড়ল 4টি দোকান, 3টি বাস ও একটি বসতবাড়ি। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় কাউন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পার্কিং করে রাখা কয়েকটি বাসেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয় 3টি বাস, 4টি দোকান ও একটি বসতঘর। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি। বিজিবির 51 ব্যাটালিয়ন জানায়, ভোরে আঙ্গরপোতা বিউপির দায়িত্বপূর্ণ ডাঙ্গাপাড়া এলাকায় ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় 100 গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের সময় তার কাছে ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়। বর্তমানে তাকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের 174 বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে। এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিমান বাহিনী। সকালে বিমান বাহিনীর সদর দফতরে এই সমঝোতা সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। AMU এর আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও এরোস্পেস প্ল্যাটফর্ম ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে। এছাড়া শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্ম ভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সহযোগিতা সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়। এই অংশীদারিত্ব এভিয়েশন অ্যান্ড এরোস্পেসের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও জানায় বিমান বাহিনী। রেলওয়ের ইঞ্জিন সংকটে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। প্রতিদিন 4টি ইঞ্জিনের মাধ্যমে অন্তত 200 কন্টেইনার পরিবহনের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি।
এ অবস্থায় কমলাপুর আইডিসিগামী কন্টেইনারের জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায়, আর এতে নানামুখী জটিলতায় পড়ছে আমদানি রফতানি বাণিজ্য। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট এড়াতে পর্যাপ্ত র্যাকের পাশাপাশি 4 থেকে 5টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেনারটা ডেলিভারি নিতে পারে না। তো সেজন্য আমরা রেল কর্তৃপক্ষকে বারবার পত্র দিয়ে যাচ্ছি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রুটে অন্তত 200 কন্টেনার পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও তা কোনোভাবেই 50টির বেশি হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে সিজিপিওয়াই সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। একদিকে রেলপথে কন্টেনার ডেলিভারিতে 6 থেকে 7 দিন সময় লাগছে, অন্যদিকে সড়কপথে কন্টেনার পরিবহন বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। এই নিয়ে চরম বেকায়দা রয়েছে রেলওয়ে পরিচালন বিভাগ। কন্টেনারের ফ্লোয়ের কারণে এই যে বলছে যে ইঞ্জিন জট, কন্টেনারের জট লেগে আছে, আসলে তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সেই হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায় রোববার জোহানেসবার্গ থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকার্সডেল এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এদিন একটি অবৈধ মদ বিক্রি কেন্দ্রের সামনে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে কয়েকজন। এ সময় ঘটনাস্থলে কয়েকজন নিহত হয়। পরে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এর আগে চলতি মাসের 6 তারিখ প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় শিশুসহ 12 জন নিহত হন। ইউক্রেন যুদ্ধ বন্ধের নতুন কূটনৈতিক কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ এই 4 পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনের অবস্থান শক্ত করতে 90 বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র জানায় প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায় এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ।
মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান 2026-27 সালে 90 বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবারে লা লিগার খবর। এমবাপ্পের রেকর্ড গড়া গোলে সেভিয়াকে হারালো রিয়াল মাদ্রিদ। ধুঁকতে থাকা লস ব্লাঙ্কোরা বছরটা শেষ করলো 2-0 গোলের জয় দিয়ে। এক পঞ্জিকা বর্ষে রোনালদোর 59 গোলের রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। অবশেষে খারাপ সময় কাটিয়ে ওঠার আভাস রিয়াল মাদ্রিদে। ঘরের মাঠে টানা 2 হারের পর দেখা মিলল জয়ের। 2025 সালটা আপার হ্যান্ডে থেকে শেষ করলেন শাবি আলোনসো। এই যাত্রায় চাকরির ভাবনা ছেড়ে বড় দিন পালন করতে পারবেন লস ব্ল্যাঙ্কো কোচ। সান্তিয়াগো বার্নাবু তার ঘরের ছেলেদের দুয়োধ্বনি দেয় কালে ভদ্রে, কিন্তু যখনই আচরণ করে তখন সেটা কতটা ভয়াবহ হয় তা জানা আছে শাবি আলোনসোর। নিজের প্লেইং ক্যারিয়ারে কম তো আর অভিজ্ঞতা হয়নি। এবার ডাগ আউটে থেকেও সে বেগতিক অবস্থায় পড়তে যাচ্ছিলেন শাবি, কিন্তু বেঁচে গেলেন এ যাত্রায়। কোপা দেল রের সঙ্গে এ ম্যাচের পার্থক্য বিস্তর, তাই তো স্কোয়াডে এলো 7 পরিবর্তন। 5ম মিনিটেই সুযোগ স্বাগতিক শিবিরে, কিন্তু ফ্রান গার্সিয়াকে আটকে দিলেন গোলরক্ষক। 38 মিনিটে অবশ্য রিয়ালকে আটকাতে পারেনি কেউ। রদ্রিগোর ক্রসে মাথা ছুঁয়ে দেন জুড বেলিংহাম। বল জালে আর আনন্দে আত্মহারা মাদ্রিদ শিবির, উদযাপনে পাগলপাড়া ইংলিশ মিডফিল্ডার। বিরতি থেকে ফিরেও চলে আক্রমণের খেলা। দুই দলই পায় একের পর এক সুযোগ, কিন্তু সব ব্যর্থ অ্যাটাকিং থার্ডে। এর মাঝেই বড় এক ধাক্কা সেভিয়া শিবিরে। 68 মিনিটে বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্কাও। 10 জনের দলের বিপক্ষে কৌশল পাল্টে আক্রমণ মাদ্রিদিস্তার, কিন্তু গোল যেন তখন সোনার হরিণ। 1-0তেই জয় দেখছিল রিয়াল মাদ্রিদ। এর মাঝে অবশ্য আরেকজনের মাথায় ছিল ভিন্ন চিন্তা। দলের জয়ের সঙ্গে ব্যক্তিগত একটা হিসেবে জয় মেলাতে হবে তাকে। বছরের শেষ ম্যাচ, শেষ সুযোগ ছিল এটাই। কিলিয়ান এমবাপ্পে তাই ছিলেন অপেক্ষায়। ম্যাচ শেষ হতে তখন বাকি 4 মিনিট। দৃশ্যপটে হাজির ফরাসি ফরওয়ার্ড রদ্রিগোকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেয় সেভিয়া, আর স্পট কিক থেকে স্কোর করে আনন্দে ফেটে পড়েন এমবাপ্পে। কারণ এই এক গোলে যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, যেখানে এতদিন একাই বসেছিলেন তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। সিও উদযাপন করে তাই হয়তো CR7কেই উৎসর্গ করলেন গোলটা, আর এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 59 গোলের তালিকায় উঠালেন নিজের নাম, কিলিয়ান এমবাপ্পে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টার্গেট করে গণমাধ্যমে হামলা, মবক্রেসি, সরকারের দুর্বলতা অভিযোগ বিএনপি নেতাদের। ভাঙচুর, অগ্নিসংযোগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ওসমান হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব? প্রশ্ন জামায়াতের। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান। ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবং হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নেওয়া হলো শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ। সামরিক মর্যাদায় করা হবে দাফন। ঢাকা সেনানিবাসে বিদায় জানালেন সহকর্মীরা। এ ছিল দুপুরের সময়ের পর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ রোজা আপনাকে। বিকাল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।